বিশ্ব অর্থনীতির মঞ্চে হাতে গোনা যে কয়েকটি ব্র্যান্ড বৈশ্বিক প্রতীক হিসেবে নিজস্ব স্থান তৈরি করে নিয়েছে, কোকা-কোলা তাদের মধ্যে অন্যতম। 1886 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি সাধারণ ফার্মেসিতে যার জন্ম, সেই মিষ্টি পানীয়টি বিগত 1.5 শতাব্দী ধরে কেবল একটি বেভারেজ কোম্পানি হিসেবেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পরিণত হয়েছে আমেরিকান সংস্কৃতি, জীবনযাপন এবং বিশ্বায়নের এক শক্তিশালী আইকনে। 200টিরও বেশি দেশে কোকা-কোলার সবর উপস্থিতি এবং প্রতিদিন বিলিয়ন বিলিয়ন সার্ভিং বিক্রি বিশ্বজুড়ে এর প্রভাবের সাক্ষ্য বহন করে। সাধারণত এমন একটি ব্র্যান্ড তার উদ্ভাবনী বিপণন কৌশল, সতেজতার বার্তা এবং উৎসবমুখর ভাবমূর্তির জন্যই আলোচিত হয়। অথচ সাম্প্রতিক সময়ে কোকা-কোলা বিশ্বজুড়ে তীব্র নেতিবাচক আলোচনা এবং নজিরবিহীন বয়কটের সম্মুখীন। এর সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিক হলো, এই বয়কটের ডাক কোকা-কোলার আমেরিকান পরিচিতির কারণে আসেনি, বরং এর মূল কারণ নিহিত ইসরায়েলের সাথে কোকা-কোলার সম্পর্কের অভিযোগের মাধ্যমে। প্রশ্নটি তাই অত্যন্ত প্রাসঙ্গিক। কেন আমেরিকায় একটি পণ্য ইসরায়েলের কারণে বিশ্বব্যাপী গণ অসন্তোষের মুখে পড়ছে? কিভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক কোকা-কোলার মতো একটি বৈশ্বিক ব্র্যান্ডের জন্য এতটা ক্ষতিকর কারণ হতে পারে? আজকের ভিডিওতে আমরা কোকা-কোলার উৎপত্তি থেকে শুরু করে ইসরায়েলের সাথে এর সম্পর্কের ঐতিহাসিক পটভূমি, সাম্প্রতিক গাজায় সংঘাতের প্রভাব, বিতর্কিত বিজ্ঞাপন এবং বিশ্বব্যাপী এই বয়কটের তাৎপর্য ও প্রভাব নিয়ে বিশদ আলোচনা করব। কোকা-কোলার সাফল্য নিছক একটি পানীয়র জনপ্রিয়তা নয়, বরং এটি শক্তিশালী ব্র্যান্ডিং এবং বিপণনের ফসল। কোম্পানিটি খুব দ্রুতই সতেজতা, আনন্দ এবং ইতিবাচকতার প্রতীক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বৈশ্বিক সম্প্রসারণের মাধ্যমে কোকা-কোলা বিভিন্ন দেশের সংস্কৃতিতে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, স্থানীয় ভাষা এবং ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা দিয়েছে। একটি ব্র্যান্ডের ভাবমূর্তি ও ইমেজ তার ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিবাচক ভাবমূর্তি বিক্রি বাড়াতে সাহায্য করে, কিন্তু নেতিবাচক ভাবমূর্তি বা বিতর্ক গুরুতর ক্ষতির কারণ হতে পারে, বিশেষ করে যখন সেই বিতর্ক রাজনৈতিক বা নৈতিক সংবেদনশীলতার সাথে জড়িত থাকে। তখন তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভোক্তাদের আনুগত্যের চির ধরায়। কোকা-কোলার বর্তমান পরিস্থিতি এর একটি প্রকৃত উদাহরণ। পণ্য বয়কট কোনো নতুন ঘটনা নয়, এটি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার হয়ে আসছে। মানুষ তাদের ক্রয় ক্ষমতাকে ব্যবহার করে নির্দিষ্ট কোম্পানি বা দেশের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। অতীতে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য নীতির বিরুদ্ধে বা পরিবেশগত ইস্যুতে বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে সফল বয়কট হয়েছে। বর্তমান বিশ্বে বয়কট প্রায়শই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সাথে জড়িত। ইসরায়েলের নীতির প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে বিভিন্ন কোম্পানিকে বয়কটের লক্ষ্যবস্তু করা হয়েছে। এই প্রেক্ষাপটে কোকা-কোলার বর্তমান বয়কটের ঢেউকে বুঝতে হবে। কোকা-কোলার সাথে ইসরায়েলের সম্পর্ক নতুন নয়, বরং এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই আরব দেশগুলোকে ইসরায়েলকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার নীতি গ্রহণ করে এবং ইসরায়েলের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখা কোম্পানিগুলোকে বয়কটের ডাক দেয়। এই আরব বয়কটের সময়কালে কোকা-কোলা ইসরায়েলে তাদের ব্যবসা চালু রাখে। 1950-এর দশকে কোকা-কোলা ইসরায়েলে প্রবেশ করে এবং 1966 সালে তেল আবিবের কাছে নিজেদের প্রথম বোতলজাতকরণ কারখানা স্থাপন করে। এই সময়টাতে ইসরায়েলের ব্যবসা চালিয়ে যাওয়াকে অনেক আরব দেশ এবং ফিলিস্তিনি সমর্থক ইসরায়েলের প্রতি কোকা-কোলার পক্ষপাতের প্রমাণ হিসেবে উল্লেখ করেন। কোকা-কোলার বিরুদ্ধে ইসরায়েলের সাথে সম্পর্কের সবচেয়ে বড় এবং সরাসরি অভিযোগ হলো পূর্ব জেরুজালেমের কাছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত আতরোট শিল্প এলাকায় তাদের বোতলজাতকরণ প্ল্যান্ট পরিচালনা করা। আতরোট একটি ইসরায়েলি বসতি যা 1967 সালের যুদ্ধের পর ইসরায়েল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উপর নির্মিত হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী চতুর্থ জেনেভা কনভেনশন এবং বিভিন্ন জাতিসংঘ প্রস্তাবনা অনুসারে অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপন করা অবৈধ। কোকা-কোলা শুধুমাত্র অধিকৃত অঞ্চলে কারখানা পরিচালনার মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি, বরং ইসরায়েলি সরকারের কাছ থেকে স্বীকৃতি লাভ ইসরায়েলপন্থী সংগঠনগুলোকে সমর্থনের মাধ্যমেও তাদের ইসরায়েল কানেকশন আরও জোরালো হয়েছে। উদাহরণস্বরূপ 1997 সালে ইসরায়েলের অর্থনৈতিক মিশন কোকা-কোলাকে ইসরায়েলের অর্থনীতিতে প্রায় 30 বছরের অবদানের জন্য একটি বিশেষ পুরস্কার প্রদান করে। এটি এমন একটি সময় হয়েছিল যখন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নীতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছিল। এছাড়া কোকা-কোলা আমেরিকান ইসরায়েলি চেম্বার অফ কমার্স অ্যাওয়ার্ড সহ
বিভিন্ন ইসরায়েলপন্থী ইভেন্ট বা সংগঠনকে স্পন্সর করেছে। 2009 সালে কোকাকোলা ইসরায়েলি রাজনীতিবিদ বেঞ্জামিন বেন এলিয়েজারকে সম্মান জানিয়ে একটি বিশেষ সংবর্ধনার আয়োজন করেছিল, যিনি 6 ডে ওয়ারের সময় 300 মিশরীয় যুদ্ধবন্দীকে হত্যার সাথে যুক্ত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই ধরনের পদক্ষেপগুলো কোকাকোলাকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে নয়, বরং ইসরায়েলের নীতির সাথে সম্পর্কিত একটি সত্তা হিসাবে মানুষের মনে গেঁথে দিয়েছে। বয়কট, ডিসইনভেস্টমেন্ট এবং স্যাংশন আন্দোলন ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত একটি অহিংস আন্দোলন। 2005 সালে ফিলিস্তিন নাগরিক সমাজের 170টিরও বেশি সংগঠন একত্রিত হয়ে এই আন্দোলন শুরু করে। দক্ষিণ আফ্রিকার বৈষম্য বিরোধী আন্দোলনের অনুপ্রেরণায় গঠিত বিডিএস এর 3টি প্রধান লক্ষ্য হল 1967 সাল থেকে শুরু হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি দখলকৃত এবং বসতি স্থাপন বন্ধ করা, ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি আরব নাগরিকদের পূর্ণ সমতা নিশ্চিত করা, ফিলিস্তিনি উদ্বাস্তুদের তাদের ঘরে ফেরার অধিকারকে সম্মান, সুরক্ষা এবং প্রচার করা, যেমনটি জাতিসংঘের প্রস্তাব 194-এ বলা হয়েছে। বিডিএস আন্দোলন অর্থনৈতিক চাপ সৃষ্টিকে তাদের অন্যতম প্রধান কৌশল হিসাবে ব্যবহার করে। তারা ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত আন্তর্জাতিক কোম্পানিগুলোকে বয়কটের আহ্বান জানায়। তাদের যুক্তি হলো, যে কোম্পানিগুলো ইসরায়েলি দখলকৃত বা ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রাখে বা লাভবান হয় তাদের বয়কট করা উচিত। কোকাকোলা অধিকৃত অঞ্চলে কারখানা পরিচালনার কারণে বিডিএস আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিডিএস তাদের প্রচারণা এবং অনুসন্ধানের মাধ্যমে কোকাকোলার ইসরায়েল কানেকশনগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে, যা বর্তমান বয়কটের পেছনে অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। 2023 সালের অক্টোবর মাস থেকে ইসরায়েল গাজা উপত্যকায় যে সামরিক অভিযান শুরু হয়েছে তার ভয়াবহতা এবং ধ্বংসযজ্ঞের দিক থেকে পূর্বের সব সংঘাতকে ছাড়িয়ে গেছে। এই আগ্রাসনের হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। বিশ্বজুড়ে বিবেকবান মানুষ এই নৃশংসতার প্রতিবাদে সোচ্চার হয়েছে। রাস্তাঘাটে বিক্ষোভ প্রদর্শন, সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টির নানামুখী প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এই সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত বা ইসরায়েলকে সমর্থন করে বলে বিবেচিত কোম্পানিগুলোকে বয়কটের ডাক দ্রুত ছড়িয়ে পড়ে। কোকাকোলা তার ঐতিহাসিক এবং ব্যবসায়িক সম্পর্ককে তাদের তাৎক্ষণিকভাবে এই বয়কটের তালিকায় শীর্ষস্থান দখল করে। মানুষের মধ্যে এই ধারণা জন্মেছে যে কোকাকোলা কিনে তারা প্রকারান্তরে ইসরায়েলকে আর্থিকভাবে সাহায্য করছে, যা গাজায় ফিলিস্তিনিদের ওপর সহিংসতার সহায়ক হচ্ছে। সোশ্যাল মিডিয়া এই বয়কট আন্দোলনকে সংগঠিত এবং ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বয়কট কোকাকোলা, ফ্রি প্যালেস্টাইন এবং ভাইরাল কন্টেন্টের মাধ্যমে বয়কটের বার্তা দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে কোকাকোলার বয়কট বিশেষভাবে লক্ষণীয় এবং শক্তিশালী হয়েছে। এই পরিস্থিতিতে কোকাকোলা বাংলাদেশ তাদের পণ্যের বিক্রি কমে যাওয়া ঠেকাতে একটি বিজ্ঞাপন প্রচার করে, যা তাদের জন্য একটি বড় সমস্যা তৈরি করেছে। বিজ্ঞাপনে দেখানো হয় যে কোকাকোলা 140 বছরের পুরনো একটি ব্র্যান্ড এবং এটি 11,000 কিলোমিটার দূর থেকে আসেনি, বরং স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বিজ্ঞাপনে কয়েকজন তরুণী কোকাকোলাকে ইসরায়েলের পণ্য ভেবে বয়কট করছে এবং একজন দোকানদার তাদের এই ভুল ধারণা ভাঙানোর চেষ্টা করছে। দোকানদার বোঝান যে কোকাকোলা বহু দেশের মতো ফিলিস্তিনেও তৈরি হয়। তবে এই বিজ্ঞাপনটি বাংলাদেশের মানুষের কাছে প্রতারণামূলক এবং সংবেদনশীল হিসেবে ধরা পড়ে। বিজ্ঞাপনে ইসরায়েলকে সরাসরি উল্লেখ না করে ওই দেশের পণ্য বলা এবং ফিলিস্তিনে কারখানার কথা বললেও এটি যে অধিকৃত অঞ্চলের অবৈধ ইসরায়েলি বসতি আত্রটে অবস্থিত তা গোপন করাকে মানুষ ধৃষ্টতা হিসেবে দেখছেন। বাংলাদেশের মানুষের কাছে ফিলিস্তিনি ইস্যু অত্যন্ত সংবেদনশীল। তারা ফিলিস্তিনিদের কষ্ট এবং দখলদারিত্ব সম্পর্কে অবগত। এই পরিস্থিতিতে কোকাকোলা এমন বিজ্ঞাপনকে তারা তাদের আবেগ এবং বুদ্ধিমত্তাকে অপমান হিসেবে বিবেচনা করছে। সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনটির বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়। মানুষ বিজ্ঞাপনটিকে অনৈতিক বলে বিবেচনা করতে শুরু করে। এর ফলে বয়কটের ডাক আরো জোরালো হয় এবং কোকাকোলার বিক্রি আরো কমে যায়। এমনকি বিজ্ঞাপনে অংশগ্রহণকারী অভিনেতা অভিনেত্রীদেরও সমালোচনার মুখে পড়তে হয় এবং তাদের কেউ কেউ ক্ষমা চেয়ে বিবৃতি দিতে বাধ্য হয়। এই ঘটনা প্রমাণ করে যে কোকাকোলা বাংলাদেশের জনগণের সংবেদনশীলতা অনুধাবন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। কোকাকোলার মতো বহুজাতিক কোম্পানি যখন সংঘাতপূর্ণ বা বিতর্কিত অঞ্চলে ব্যবসা করে, তখন কর্পোরেট নৈতিকতার প্রশ্নটি সামনে চলে আসে।
কোম্পানিগুলো প্রায়ই দাবি করে যে তারা রাজনীতিতে জড়িত নয় এবং তাদের লক্ষ্য কেবল ব্যবসা করা, কিন্তু তাদের কার্যক্রম সরাসরি মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ভঙ্গের সাথে জড়িত বলে অভিযোগ ওঠে। কোকা-কোলা ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় স্থানেই ব্যবসা করে বলে তাদের অবস্থান তা অনেকের কাছেই গ্রহণযোগ্য নয়। কোকা-কোলা ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় স্থানেই ব্যবসা করে বলে তাদের যে অবস্থান তা অনেকের কাছেই গ্রহণযোগ্য নয়। তারা মনে করে যে অধিকৃত অঞ্চলে ব্যবসা করে কোকা-কোলা প্রকারান্তরে দখলদারিত্বকেই বৈধতা দিচ্ছে। ব্যবসায়িক লাভের জন্য নৈতিক অবস্থান থেকে সরে আসাটা কতটা গ্রহণযোগ্য, এই প্রশ্নটি বয়কট আন্দোলনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। কোকা-কোলার উপর এই বয়কটের অর্থনৈতিক প্রভাব লক্ষণীয়। বিশেষ করে বাংলাদেশে কোকা-কোলা বিক্রির তীব্রতা অনেক কমে গেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বিক্রি 23% বা তারও বেশি কমে গেছে। অনেক ছোট দোকানদার কোকা-কোলা রাখা বন্ধ করে দিয়েছেন, কারণ তা বিক্রি হচ্ছে না। এই সুযোগে স্থানীয় কোমল পানীয় ব্র্যান্ডগুলো যেমন মোজো তাদের বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে। মোজো তাদের পণ্যের প্যাকেজিংয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থনসূচক বার্তা ব্যবহার করে জনগণের সহানুভূতি অর্জনের চেষ্টা করেছে এবং তাতে সফল হয়েছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে গণসচেতনতা এবং সংহতি একটি বড় বহুজাতিক কোম্পানির ব্যবসাকেও প্রভাবিত করতে পারে এবং এটি স্থানীয় শিল্পের বিকাশেও ভূমিকা রাখতে পারে। কোকা-কোলা বয়কট কেবল একটি পণ্যের বিরুদ্ধে প্রতিবাদ নয়, এটি বিশ্বব্যাপী ভোক্তাদের ক্রমবর্ধমান সচেতনতা এবং নৈতিক ক্রয় ক্ষমতার প্রয়োগের একটি উদাহরণ। কোকা-কোলার মতো ব্র্যান্ডগুলো মানুষ এখন কেবল পণ্যের গুণমান বা দাম দেখেই কিনছে না, বরং কোম্পানির নীতি, সামাজিক দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক ইস্যুতে তাদের অবস্থানকেও গুরুত্ব দিচ্ছে। যারা বৈশ্বিক সংস্কৃতিতে নিজেদের গেঁথে ফেলেছে, তাদের কার্যক্রমের নৈতিক প্রভাব সম্পর্কে আরও বেশি সংবেদনশীল হতে হবে। সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবসা করার ক্ষেত্রে তাদের আরো সতর্ক ও স্বচ্ছ হতে হবে। পরিশেষে বলা যায় যে কোকা-কোলা আমেরিকার একটি কোম্পানি হলেও ইসরায়েলের সাথে এর ঐতিহাসিক ব্যবসায়িক সম্পর্ক, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কারখানা পরিচালনা, ইসরায়েলি সরকারের কাছ থেকে স্বীকৃতি এবং সর্বোপরি গাজায় চলমান নৃশংস সংঘাতের প্রেক্ষাপট এটিকে বিশ্বজুড়ে বয়কটের মুখে ঠেলে দিয়েছে। এই বয়কট মূলত ইসরায়েলি নীতি এবং ফিলিস্তিনিদের উপর নিপীড়নের প্রতি প্রতিবাদ। কোকা-কোলা তার কার্যক্রম এবং বার্তার মাধ্যমে এই সংঘাতের সংবেদনশীলতা অনুধাবনে ব্যর্থ হয়েছে, যার ফলস্বরূপ এটি একটি গুরুতর ভাবমূর্তির সংকটে পড়েছে। আমেরিকার পণ্য হওয়া সত্ত্বেও কোকা-কোলাকে ইসরায়েলের কারণে বয়কট করা হচ্ছে। এই বিষয়টি বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা এবং কর্পোরেট দায়বদ্ধতার জটিল প্রকৃতির প্রতিফলন। এই বয়কট কতটা দীর্ঘস্থায়ী হবে এবং কোকা-কোলার উপর এর চূড়ান্ত প্রভাব কি হবে তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিতভাবেই প্রমাণ করছে যে ভোক্তাদের ঐক্যবদ্ধ প্রতিবাদ একটি বৈশ্বিক ব্র্যান্ডের জন্য শক্তিশালী চ্যালেঞ্জ তৈরি